असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज अचिंत कुमार तपादार एवं प्रणवेश चक्रवर्ती स्मारक बक्तृता। अचिंत कुमार तपादार 1938 ख्रीष्टाब्देर श्रावण मासे बर्धमान जिलार आसानसोल महकुमार अंतर्गत मिचा ग्रामे एक सम्भ्रांत परिवारे जन्मग्रहण करें। पिता स्वर्गीय जोगेश चंद्र तपादार, माता भोला देवी। पिता संगीत साधक छिलेन, माता छिलेन भक्तिपरायणा और बुद्धिमती। मेधावी अचिंत स्थानीय शिहारशोल राज उच्च विद्यालये पठन पाठन शेष करे आसानसोल कलेजे भर्ती हन। मात्र 15 बछर बयसे रामकृष्ण मठ ও मिशनेर अष्टम अध्यक्ष श्रीमद स्वामी विशुद्धानंदजी महाराजेर कृपा दृष्टि तार उपर पड़े। তিনি অচিন্তকে দেখা মাত্রই তাকে মন্ত্র দীক্ষা দেবার আগ্রহ প্রকাশ করলে সেদিনই সে গুরুদেবের অশেষ কৃপা লাভে ধন্য হয়। দীক্ষাদানের পরেই গুরুদেব তাকে রামকৃষ্ণ সংঘে যোগদানের জন্য আহ্বান জানান। মাতার অনুমতি মিললেও পিতার অনুমতি না মেলায় তার পক্ষে রামকৃষ্ণ সংঘে যোগদান করা সম্ভব হয়নি। সে আক্ষেপ তার আমৃত্যু ছিল। এরপর উত্তরপাড়া রাজা পেয়ারীমোহন কলেজে, সেন্ট জেভিয়ার্স কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শেষ করে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। বালিতে থাকার সুবাদে বেলুর মঠে নিত্য যাওয়া আসার জন্য বহু প্রাচীন সন্ন্যাসীদের স্নেহ ও সংস্পর্শ লাভে তিনি ধন্য হন। ফলে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির হয়ে যায়। এরপর তিনি রানীগঞ্জ শিল্পাঞ্চলে চলে আসেন। এই অঞ্চলের শ্রী রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের সহায়তায় ও আসানসোল রামকৃষ্ণ মিশনের পৃষ্ঠপোষকতায় ছাত্র ও যুব সমাজের মধ্যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবধারা প্রচারে আত্মনিয়োগ করেন। এতে তার দুই জ্যেষ্ঠা ভগিনী মিনতি ও চিন্ময়ী আত্মনিয়োগ করার ফলে 1982 খ্রিস্টাব্দে রানীগঞ্জে জন্মলাভ করে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি এবং এটি পরে 1985 খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র রূপে। এই সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সভাপতি রূপে তিনি 2005 পর্যন্ত যুক্ত ছিলেন এবং আমৃত্যু এর সদস্য ছিলেন। তিনি বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সভার 1977 খ্রিস্টাব্দ থেকে আজীবন সদস্য ও আসানসোল রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির আমৃত্যু সদস্য ছিলেন। তিনি ও তার ভগিনীরা মিলে তাঁদের সমস্ত পৈতৃক ও সৌপার্জিত সম্পত্তি রামকৃষ্ণ মঠ ও মিশনকে আইন অনুসারে উৎসর্গ করে নিজেদের ধন্য বলে মনে করতেন। সদাচারী, সদাহাস্যময়, অকৃতদার এই মানুষটির সংস্পর্শে যিনি এসেছেন তিনি তাকে ভালোবেসেছেন ও মনে রেখেছেন। তিনি 2011 খ্রিস্টাব্দে শ্রী শ্রী দুর্গা মহাষ্টমীর দিন 73 বৎসর বয়সে রামকৃষ্ণ লোকে গমন করেন। দুই ভগিনীও এখন আর সশরীরে নেই। অচিন্ত কুমার तपादार স্মারক বক্তৃতা স্বর্গীয়া মিনতি तपादाরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা। প্রণবেশ চক্রবর্তীর জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় 1941 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। পিতা অমূল্য চক্রবর্তী ও মাতা কল্যাণী দেবী। পিতা অমূল্য চক্রবর্তী স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকারি চাকরিতে তিনি যোগ দেন। কর্মস্থল ছিল বর্ধমান। বালক প্রণবেশ শৈশবেই মাকে হারান। তারপর নানা প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেন। স্বামী বিবেকানন্দই ছিলেন তার পথপ্রদর্শক ও তার গর্ভধারিণী মা ছিলেন তাঁর অনুপ্রেরণা। প্রথমে বর্ধমানের বাণীপীঠ স্কুল, তারপর কলকাতার হিন্দু স্কুলে পড়াশুনো। আচার্য করুণাময় সরস্বতী ছিলেন তার মাতুল। পিতৃমাতৃহীন হয়ে করুণাময়ের কাছে তিনি বড় হন। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। এছাড়া এলাহাবাদ থেকে অ্যাপ্লাইড নিউট্রিশন এবং দেরাদুন থেকে সমাজবিজ্ঞানে তিনি ডিপ্লোমা করেন। খেলাধুলো এবং নাটক লেখা ও অভিনয় তিনি সমান পারদর্শী ছিলেন। প্রথম জীবনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে লোকশিক্ষা পরিষদে অধ্যাপনার কাজ, পরবর্তী জীবনে সাংবাদিকতা। দৈনিক বসুমতী ও যুগান্তর পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কিছুদিনও সাংবাদিকতাও করেন।
ছাত্রজীবন থেকে সাহিত্য চর্চার প্রতি ছিল গভীর আকর্ষণ। কলেজ জীবনে নতুন পাতা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়া পল্লীশ্রী নামে একটি পত্রিকার সম্পাদকও ছিলেন। সেই সময় দৈনিক জনসেবক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করতেন। পরে দৈনিক বসুমতী, সাপ্তাহিক বসুমতী ইত্যাদি পত্রিকায় দায়িত্বপূর্ণ কাজ করেন। কবিতা, গল্প, নাটক ও শিশু সাহিত্য সৃষ্টিতে তিনি খুবই উদ্যমী ছিলেন। টুকলো গোয়েন্দা নামে ছোটদের জন্য লেখা গল্পগ্রন্থ বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিধান শিশু উদ্যান পরিচালিত খেয়াল খুশি পত্রিকায় তিনি নিয়মিত লেখক ছিলেন। এছাড়া শুকতারা, নবকল্লোল, বর্তমান, উদ্বোধন, নিবোধত প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লেখক। মাতৃশক্তি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, রাজপথ, প্রাত্যহিক সংবাদ পত্রিকার সম্পাদক, আনন্দবাজার, প্রতিদিন, লোকসেবক প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখেছেন। বর্তমানে বিপুল জনপ্রিয় শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনপাত করার সংকল্প নিয়ে স্কটিশ চার্চ কলেজে একটি পূর্ণাঙ্গ নৈশ বিদ্যালয় পরিচালনা করেছেন। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন গ্রামে গ্রাম গঠনের কাজে আত্মনিয়োগ করেন। কলেজের সতীর্থদের নিয়ে বন্যাত্রাণে বেশ কয়েকবার ঝাঁপিয়ে পড়েন। পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে বিবেকানন্দ যুব আন্দোলনের সূচনা করেন এবং 22টি সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের উদ্যোগে 10 বছর ধরে সারা বাংলা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের তিনি ছিলেন সার্থক সংগঠক। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের বিবেকানন্দ স্টাডি সার্কেলের পরিচালক। শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির অনুপ্রেরণায় একটানা 25 বছর ধরে তিনি বিবেকানন্দ চর্চা ও গবেষণার কাজ চালিয়ে গিয়েছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বিবেকানন্দের রাষ্ট্রচিন্তা, শ্রীরামকৃষ্ণের সমাজ দর্শন, কল্পতরু শ্রীরামকৃষ্ণ, মহাপুরুষের জীবনে অলৌকিক কাহিনী, শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ, দক্ষিণেশ্বরে মা শারদা, রামকৃষ্ণ মিশন ও ভগিনী নিবেদিতা, দেবতা অনুরাগী রবীন্দ্রনাথ, 2 খণ্ডে এই বাংলায় বিবেকানন্দের ছেলেবেলা, বয়হুড অফ বিবেকানন্দ, ভারতে প্রথম সমাজতন্ত্রী বিবেকানন্দ, মহাজীবন এবং টুকলো গোয়েন্দা। তিনি নানা নাটক রচনা করেছেন, যেমন তদন্ত, পদ্মার জল লাল ও অঙ্গীকার, এই 3টি নাটক তার মধ্যে উল্লেখযোগ্য। 2004 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি তাঁর স্ত্রী শ্রীমতী সুচেতা চক্রবর্তীর পরলোক গমনের পর তিনি কিছুটা মানসিকভাবে একা হয়ে পড়েন। 2011 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর তিনি শরীর ত্যাগ করেন। তার 2 পুত্রই জন্মগত ত্রুটির জন্য গৃহবন্দী জীবন যাপন করেন। আজ অচিন্ত কুমার তপাদার ও প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট লেখক এবং বক্তা ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত। তার আলোচনার বিষয় গল্পকার শ্রীরামকৃষ্ণ। তার আগে আমি শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার পক্ষ থেকে শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্তর হাতে কিছু বই তুলে দেওয়ার জন্য। যেমনটি আপনারা শুনলেন যে এই পত্রিকারই প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শ্রী প্রণবেশ চক্রবর্তী। আমি এবার ডক্টর সেনগুপ্তকে অনুরোধ করি তিনি তার বক্তৃতা শুরু করুন। ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্তকে অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। বিষয় গল্পকার শ্রীরামকৃষ্ণ। মহারাজকে প্রণাম, আপনাদের সশ্রদ্ধ নমস্কার, শুভ সন্ধ্যা। শুনলেন তো বিষয়, অনুজপ্রতিম সায়ক বললেন গল্পকার শ্রীরামকৃষ্ণ। যখনই বিষয়টা নিয়ে ভাবতে যাচ্ছি আমার বারবার ঘুরে ফিরে একটি গল্পের কথা মনে আসছে। গল্পটি প্রায় প্রবাদের মর্যাদা পেয়েছে। আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্রে গল্পটির উল্লেখ আছে। তাছাড়া বিভিন্ন দেশে লোক গল্প হিসেবে, লোকগাথা হিসেবে গল্পটি
নানান সামান্য অদল বদল হয়ে গল্পটি প্রচলিত, এবং শ্রীরামকৃষ্ণদেবও গল্পটি বলেছিলেন একবার ভক্তদের কাছে। তার সেবার জন্মোৎসব উদযাপন হচ্ছে দক্ষিণেশ্বরে 11ই মার্চ 1883। তিনি গল্পটি বলেছিলেন তার মতো করে। তিনি বলেছিলেন কি, যে কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। তো তারা তো কানা, অন্ধ, তারা তো দেখতে পায় না, তাই তারা স্পর্শ করে করে হাতির সম্পর্কে ধারণা করছিল। তা একজন বলল যে হাতি হলো থামের মতো, কারণ তারা হাতির পা ছুঁলো, পা ছুঁয়ে ছুঁয়ে ধারণা করলো। একজন বলল হাতি হচ্ছে কুলোর মতো, কারণ সে কানটা ছুঁয়েছিল। তেমনি তেমনি যারা সুর ছুঁলো তারা একরকম বলল, যারা পেট ছুঁলো তারা একরকম বলল। গল্পটির কথা মনে আসার কারণটা, বারবার যে গল্পটির কথা মনে আসছে বলছি, তার কারণটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। কারণ এর মধ্যে একটা খটকা কাজ করছে আমার মনেও, এবং আলোচনার শুরুতেই এই দ্বিধাটা বা এই খটকাটা কাটিয়ে ওঠা জরুরি। তা না হলে ঠিক স্বতঃস্ফূর্তভাবে গল্পকার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা শুরু করতে পারবো না। খটকাটা হলো এই যে শ্রীরামকৃষ্ণদেবকে গল্পকার হিসেবে অভিহিত করা আর হাতিকে থামের মতো বা কুলোর মতো বা ইত্যাদি ইত্যাদি বলা কি একই রকম বিভ্রম? ভক্তদের সঙ্গে আলোচনা হচ্ছিল যে বিষয়ে, তার প্রাসঙ্গিকতাকে সরিয়ে দিয়ে কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠাকুর গল্পটি বলছেন সেই তাৎক্ষণিকতাকে ভুলে গিয়ে ঘরোয়া কথাবার্তার সেই অননুকরণীয় আটপৌরে ভাবটিকে বিস্মৃত হয়ে এবং সর্বোপরি মূল যে আধ্যাত্মিক বার্তা দিতে চাইছেন ঠাকুর তাকেও সরিয়ে রেখে শ্রীরামকৃষ্ণের গল্পগুলিকে ছোট গল্প হিসেবে আলাদাভাবে চর্চা করা কি তার অমেয় প্রতিভাকে খণ্ডক্ষুদ্র করে দেখা? অন্ধের হস্তিদর্শনের মতো? ভরসার কথা আমার পক্ষে যে আমার এই দ্বিধা কাটিয়ে ওঠার জন্য সাহিত্য জগতের বহু রথী মহারথীরা রয়েছেন, দেশেও রয়েছেন, বিদেশেও রয়েছেন, যারা ভিন্ন ভিন্ন ভাষার সাহিত্য আলোচনা করতে গিয়ে, ভিন্ন ভিন্ন ভাষার ইতিহাস আলোচনা করতে গিয়ে বারবার সেই ভাষার ধর্মগ্রন্থের আলোচনাকে তাদের আলোচনার মধ্যে টেনে এনেছেন। সেই সূত্রে তারা আলোচনার মধ্যে টেনে এনেছেন উপনিষদ, গীতা, ওল্ড এবং নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, জাতক, বৈষ্ণব পদাবলী, চৈতন্য চরিতামৃত, এমনকি ক্রাইম কাহিনীর কুলুজি বইতে সুকুমার সেন মশাই যখন বলেন যে আদিতম ডিটেকটিভ গল্পটি আসলে একটি জাতক গল্প, তখন তাতেও কিন্তু জাতকের কোনো মর্যাদাহানি হয় না। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণদেবের পরিবেশিত গল্পগুলিকে যদি সাহিত্যবোধের কষ্টি পাথর নিয়ে বিচার করতে বসি, তাহলে সেই যুগন্ধর প্রতিভাকে খাটো তো করা হয়ই না, বরং তার একটি বিশেষ দিককে নিয়ে স্পষ্ট করে তোলা যায়। তাকে খণ্ড ক্ষুদ্র করার অপরাধে অপরাধী হতে হবে না। সেখানেও তার বক্তব্যই আসবে, তাকেই চর্চা করা হবে। ওই মিছরির রুটি সিধে করে খাও আর আড় করে খাও, মিষ্টি লাগবে। গল্পের মোড়কেই যে উপদেশ দেওয়া, এর প্রয়াস মানব সভ্যতার আদি যুগ থেকে হয়ে এসছে। গল্পের প্রতি তার কারণ মানুষের এক আশৈশব আকর্ষণ রয়েছে। তাই মহাপুরুষরা এই গল্পের বয়ানে তাদের উপদেশের কথা, তাদের
তত্ত্বের কথা, তাদের বার্তার কথা পৌঁছে দিয়ে এসেছেন যুগ যুগ ধরে, এবং সেই সূত্রেই খ্রিস্ট ধর্মে প্যারাবেলের জন্ম, সেই সূত্রেই বৌদ্ধ ধর্মে জাতকের জন্ম, এবং সেই সূত্রেই শ্রীরামকৃষ্ণদেব সেই উজ্জ্বল সেই যে ধারা, সেই ধারার আধুনিক উত্তরসূরি। এবং আধুনিক উত্তরসূরি বলেই শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে কাজটা আরও অনেক বেশি কঠিন। তার কারণ শ্রীরামকৃষ্ণদেব যখন গল্পগুলি বলছেন ততদিনে কিন্তু ইউরোপে তো বটেই, ইংরেজি সাহিত্যের হাত ধরে বাংলাতেও সাহিত্যের কনিষ্ঠতম ধারাটি ধীরে ধীরে বেগবান হচ্ছে, যাকে বলে শর্ট স্টোরিজ বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে ছোট গল্প। সাহিত্যের কনিষ্ঠতম ধারা বাংলা ভাষায় স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রনাথ গুপ্ত, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মতো পথিকৃতের হাত ধরে বাংলা ছোট গল্প একটু একটু করে পরিণত হচ্ছে এবং অপেক্ষা করছে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের জন্য। এমন এক সময়ে শ্রীম বা মাস্টারমশাই ঠাকুরের বলা গল্পগুলিকে অবিকল উদ্ধার করে এনে পরিবেশন করা শুরু করলেন। সদ্য সদ্য ছোট গল্পের স্বাদ পাওয়া বাঙালি হাতে পেল শ্রীরামকৃষ্ণদেবের গল্প, তাই তাকে তাঁর পূর্বসূরি যে মহাপুরুষরা, তাদের তুলনায় অনেক শক্ত পরীক্ষার মুখোমুখি হতে হলো। এখানে বলে রাখা ভালো যে ঠাকুরের বলা গল্পগুলি তার আরও কিছু ভক্ত কিন্তু সংগ্রহ করে লিপিবদ্ধ করেছিলেন। তার মধ্যে সুরেশচন্দ্র দত্ত সংগৃহীত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু শ্রীম ছাড়া বাকি যারা লিপিবদ্ধ করে গেছেন সংগ্রহ করে, তারা সবাই ঠাকুরের বলা গল্পগুলিকে, সেই কাহিনীগুলোকে তাদের মতো করে তাদের ভাষায় পরিবেশন করেছেন। একমাত্র শ্রীম গল্পকার, শ্রীম সরাসরি ঠাকুরের গল্পগুলো হুবহু তুলে আনবার চেষ্টা করেছেন। তাই গল্পকার শ্রীরামকৃষ্ণকে যদি বিচার করতে হয়, তাহলে ওই শতেক বছরের পুরনো শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকেই প্রধানত সামনে রাখতে হবে, এবং সে বিচার করতে হবে আধুনিক সাহিত্যের তুলাদণ্ডেই। তাই ছোট গল্প সম্পর্কে ধারণাটি একটু স্পষ্ট করে নেওয়া দরকার প্রথমেই। না, কোনো কেতাবি কথা বলবো না, সে বলবার স্পর্ধা বা ক্ষমতাও আমার নেই। নেহাত রসগ্রহণ শুরু করার আগে যে আচমন করে নেওয়ার প্রথা, সেই আচমনের প্রথাকে শিরোধার্য করেই আমরা ছোট গল্প কাকে বলবো সেই সম্পর্কে ধারণাটি একটু পরিষ্কার করে নিই। ছোট গল্পের সংজ্ঞা দেশে বিদেশে বিশেষজ্ঞরা নানান রকমভাবে দিয়েছেন। তাদের মধ্যে সামান্য সামান্য ভিন্ন মত থাকলেও মূল বিষয়টি তারা সবাই একই বলছেন, সেটি হচ্ছে বিন্দুর মধ্যে সিন্ধু দর্শন, গোষ্পদে আকাশকে দেখানো। এবং সেই সঙ্গে সঙ্গে ছোট গল্পে থাকতে হবে একটা মানবিক দৃষ্টিকোণ, ছোট গল্পে থাকতে হবে একমুখীনতা, সংহত বক্তব্যের ঋজুতা, এবং জ্যামুক্ত তীরের মতো হতে হবে তার গতি। এই হলো ছোট গল্পের বৈশিষ্ট্য, এই হলো ছোট গল্পের প্রাণ। আর বাঙালি হয়ে ছোট গল্প কি, এই কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতার সেই কয়েকটি লাইনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, যেখানে কবি ছোট গল্পের মূল বৈশিষ্ট্যগুলোকে পদ্যাকারে ধরে দিয়েছেন। সেই ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব
তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। না, আর কোনো তত্ত্ব কথা নয়। আসুন আমরা গল্পের দেশে ঢুকি, শ্রীরামকৃষ্ণদেবের গল্পের কথা শুরু করি। শ্রীরামকৃষ্ণদেবের এক অত্যন্ত পরিচিত গল্প দিয়ে, দুই চাষার গল্প। সে বছর খুব অনাবৃষ্টি হয়েছে, মাটি একেবারে ফুটি ফাটা, জমিতে জল একদম নেই। তা দুই চাষা আমাদের গল্পে ঠিক করলেন যে তারা অদূরে যে নদী কুলকুল করে বয়ে যাচ্ছে, সেই নদী থেকে খাল কেটে তাদের নিজের নিজের জমিতে জল নিয়ে আসবেন, তাহলে চাষের সুবিধে হবে। সেই দুই চাষার গল্প। এক চাষা ভোরবেলায় ঠিক করলেন যে আজ যতক্ষণ পর্যন্ত না খাল কেটে আমার জমি অবধি জল আনতে পারছি, ততক্ষণ কোদাল চালানো থামাবো না। তার স্ত্রী এসে তাকে একবার বারণ করে গেলেন, তার মেয়ে এসে একবার ডাকাডাকি করলেন, কিন্তু তারা সবাই চাষার দাবরানি খেয়ে চলে গেল, ভয়ে চলে গেল। চাষা মাটি কেটেই চললেন। চাষা, ঠাকুর বলছেন, ঠাকুরের গল্প, চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে তখন একধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এক চাষার কথা। আর এক চাষা, সেও মাথার ঘাম পায়ে ঝরিয়ে মাটি কাটছিল, কিন্তু তার বউ এসে যখন তাকে বললেন যে অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই, তখন সেই চাষা বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এই গল্প। এখন আধুনিক ছোট গল্পের ওই যে সংজ্ঞার কথা বলছিলাম, তার সঙ্গে যদি মিলিয়ে দেখি আমরা এই গল্পকে, তাহলে এই গল্প প্রায় প্রত্যেক শর্তেই উত্তীর্ণ হচ্ছে। দেখুন, অনাবৃষ্টিতে ছোট চাষির ব্যথা লড়াই নিতান্তই সহজ সরল আন্তরিক ভঙ্গিতে চিত্রিত। হাজারো চাষি প্রতি মরশুমেই এমন দুঃখের সম্মুখীন হয়। তবু সেই প্রাত্যহিকতা থেকে ছেঁকে আনা এই কাহিনী মানবিক বোধে উজ্জ্বল। ঘটনার ঘনঘটাহীন এই আখ্যান কাব্যিক বর্ণনার ছটায় আবিলও নয়। চরিত্রানুগ সংলাপ আর ছোট ছোট কথার আঁচড়ে আশ্চর্য জীবন্ত। তাহলে কি সফল ছোট গল্প বলবো? কি করে বলবো? একটা শর্তে আটকে যাচ্ছে না। ছোট গল্পের সংজ্ঞায় ওই যে বলা হলো নাহি তত্ত্ব নাহি উপদেশ, সে শর্ত তো এই গল্প পূরণ করতে পারছে না। এই গল্পের শুরুই হচ্ছে, এই দুই চাষির গল্পের শুরুই হচ্ছে বৈরাগ্যের তত্ত্ব বোঝাতে গিয়ে। তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো, ঠাকুর বলেছেন। এবং তারপর গল্পের মাঝেও প্রথম চাষার প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। দ্বিতীয় চাষা প্রসঙ্গে বলছেন এটি মন্দ বৈরাগ্যের উপমা। গল্পের উদ্দেশ্য নিয়ে কোনো রাগঢাক না করে শেষে বলছেন খুব রোখ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না। তাহলে নাহি তত্ত্ব নাহি উপদেশের শর্তে আমাদের ঠাকুরের গল্প রেফারি কি হুইসেল বাজিয়ে তাকে ডিসকোয়ালিফাই করে দেবেন? কি কাণ্ড! না, শুধু এই গল্পের কথা নয়, ঠাকুরের অধিকাংশ গল্পই তো কোনো তত্ত্ব কথা বা কোনো উপদেশ দেওয়ার জন্য। কিন্তু এখানে মনে রাখতে হবে আদতে সমস্ত সৎ কাব্য সাহিত্যই এক ইতিবাচক বার্তা দেওয়ার জন্য তৈরি। কিন্তু যদি দেখা যায় যে সেই বার্তা প্রচারের তাগিদে মূল সাহিত্য সৃষ্টি গৌণ হয়ে পড়ল, প্রকট বিবৃতির চাপে
ভেঙে পড়ল সাহিত্য আয়োজনের প্রয়াস, তাহলে আমরা আপত্তি জানাবো। ভালো ছবির সঙ্গে প্রচার পোস্টারের যে তফাৎ, বা উত্তীর্ণ পদ্যের সঙ্গে স্লোগানের যে পার্থক্য, সেটি মাথায় রাখলেই অনুভব করা যাবে সৎ সাহিত্যের বার্তা আর উদ্দেশ্যমূলক সাহিত্যের ব্যর্থতার মধ্যে যে একটা যোজন ফারাক আছে, সেই ফারাককে। এই প্রসঙ্গে এই যে তত্ত্ব উপদেশের ভার বহন করার ক্ষমতা ঠাকুরের গল্পের কতটা আছে, সেই প্রসঙ্গে বিশিষ্ট সাহিত্য গবেষক প্রণব রঞ্জন ঘোষ মশাই, তার একটা মস্ত বই আছে শ্রীরামকৃষ্ণ ও বাংলা সাহিত্য, তাতে তিনি এই বিষয়টা নিয়ে বলছেন, যদি মনে হয় যে ধর্মানুভূতির প্রকাশ কেবল তত্ত্বকথার স্তরেই থেকে গেল, প্রকাশের লাবণ্যে উদ্ভাসিত হলো না, তাহলেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু আশ্চর্য এই, কোনো রকম সাহিত্য সৃষ্টির সচেতনতা ছাড়াই শ্রীরামকৃষ্ণদেবের সাধনালব্ধ সত্য বাংলা ভাষার প্রকাশ শক্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে, নূতন সৌন্দর্যে ও অনুপ্রেরণায় ভরে দিয়েছে। এখানেই এই প্রণব রঞ্জন বাবুর কথা আমরা উদ্ধৃত করলাম, এই বৈশিষ্ট্যেই শ্রীরামকৃষ্ণদেবের গল্পগুলির সার্থকতা। এগুলি এত বলিষ্ঠ, এত শক্তিশালী যে তত্ত্ব বা উপদেশের ভারটি সে অনায়াসে বহন করতে পারছে, তার সাহিত্য গুণে তাতে আঁচড় পড়ছে না। আর এই যুক্তিতেই তার ছোট গল্পগুলির সামনে ওই যে বলছিলাম, রেফারি হুইসেল বাজিয়ে ডিসকোয়ালিফাই করে দেবেন কি না তা নয়, রেফারি সমাদরে সেই গল্পগুলির সামনে সৎ সাহিত্যের সিংহদ্বার খুলে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেবের গল্পগুলির এই বলিষ্ঠতা বা শক্তি, এর উৎস কোথায়? উৎস যদি আমরা খুঁজতে যাই, তাহলে প্রথমেই বলতে হবে তার ভাষার কথা। কথ্য বাংলার এত অনায়াস প্রয়োগ, উপমার এত অব্যর্থ ব্যবহার প্রতিষ্ঠিত কথাশিল্পীকেও ঈর্ষান্বিত করে। স্বামীজির কথা ধার করে বলা যেতে পারে, ঠাকুরের ভাষা প্রসঙ্গে ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। যেন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যেকে সেই, এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আর সেই ভাষার সঙ্গে যোগ হয় ওই যে বলছিলাম ঘরোয়া উপমা আর প্রবাদ প্রবচন। আধ্যাত্মিক গূঢ় তত্ত্ব বোঝাতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব অনেক সময় নির্দ্বিধায় শহুরে ভদ্র সমাজে অচল অনেক গ্রাম্য, অনেক অপরিশীলিত শব্দ অবলীলায় ব্যবহার করেছেন। আশ্চর্য সাবলীলতায় তাতে লক্ষ্যভেদ হয়েছে পাঠকের মনে। এই প্রসঙ্গে আবার শ্রীরামকৃষ্ণ ও বাংলা সাহিত্য বইটির অন্য আরেকটি অংশ থেকে উদ্ধৃত করি। প্রণব রঞ্জন বাবু বলছেন, এমন অনেক তথাকথিত গ্রাম্য, অশালীন এবং অনুচ্চার্য শব্দ যা এখানকার বাস্তববাদী সাহিত্যিকেরা তাঁদেরই বৈশিষ্ট্য বলে মনে করেন, সেসব শ্রীরামকৃষ্ণদেব অনায়াসে ব্যবহার করে গেছেন। সেক্ষেত্রে তাঁর দুঃসাহস তাঁর সরল জীবনবোধেরই আর এক প্রকাশ ভঙ্গিমা। নীতিবাগীশেরা যেখানে রূঢ় সত্যকে প্রচ্ছন্ন রেখে প্রকাশের পক্ষপাতী, শ্রীরামকৃষ্ণদেবের শব্দ বা উপমা ব্যবহার সেখানে একেবারে অকুণ্ঠিত, দ্বিধাহীন এবং সেই কারণে নির্ভীক, অথচ মানসের অধ্যাত্ম রূপান্তরের প্রেরণায় ব্যবহৃত। আধুনিক সাহিত্যে বলা হয় মিনিমাম ওয়ার্ডস উইথ ম্যাক্সিমাম ইফেক্ট।
ন্যূনতম আয়োজন, ন্যূনতম আড়ম্বরে পাঠক মনে চরম অভিঘাত সৃষ্টি। এর সফল দৃষ্টান্ত হিসেবে চলুন শ্রীরামকৃষ্ণদেবের আর এক গল্প শুনি। গল্পটি দুটি মাত্র বাক্য, দুটি মাত্র বাক্যেই শুরু শেষ। বড়বাবুর হাতে অনেক কর্ম, কর্ম মানে এখানে চাকরি। বড়বাবু অনেক চাকরি দিতে পারেন আর কি। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে গোলাপিকে ধর, তবে কর্ম হবে। ব্যাস, গল্প শেষ। দুটি বাক্য, দুটি মাত্র চরিত্র। একটি চরিত্রের পরিচয় দেওয়া হয়েছে তার পদমর্যাদার কথা বলে, বড়বাবু। আর একজনের পরিচয় দেওয়া হয়েছে শুধু তার নামটি বলে, গোলাপি। কিন্তু তাতেই তাদের দুজনের পরিচয়, তাদের দুজনের মধ্যে আন্তঃসম্পর্ক এবং সর্বোপরি এই দুজনকে ছাড়িয়ে সেই সময়কে পাঠকের মনে স্পষ্ট করে দেওয়া হয়েছে এক তীব্র কৌতুকের আবহে। এ বড় কম কথা নয়। আরেকটি গল্পের কথা বলি। বুড়ো গোপাল এবং আরও কিছু ভক্তেরা আছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে তীর্থযাত্রা সম্পর্কে। তীর্থযাত্রায় গেলেই ঈশ্বর দর্শন হবে নাকি? ঠাকুর বারবারই তার বিরুদ্ধ মত জ্ঞাপন করেছেন, সেদিনও তাই করছেন। তিনি বলছেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা ততক্ষণ অজ্ঞান, যখনই হেথা তখনই জ্ঞান। এই বলে এই গভীর অনুভবের কথাটি বোঝাতে তিনি এক লৌকিক গল্প বলছেন। কি গল্প না, একটি লোক খুব তামাকের নেশা, তার একদিন রাতের বেলা খুব তামাকের নেশা জাগলো। সে কি করবে, সে টিকেতে আগুন ধরাবে বলে আগুনের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লো ওই রাত্রিরে। দিয়ে বেশ খানিক দূরে এক প্রতিবেশীর বাড়ি, সেই বাড়িতে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিয়ে তাকে ডাকা হল, সেই প্রতিবেশীকে ডাকলো। তা সেই প্রতিবেশী বেরিয়ে এসে বলছে যে, কি গো, কি মনে করে? তা সে উত্তর দিচ্ছে, আর কি মনে করে, তামাকের নেশা, ঠাকুরের ভাষায় তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বলছে, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। গল্পের ওখানে শেষ। বলবার দরকার হয়নি যে লণ্ঠনটায় আগুন জ্বলছে, তো সেটা তোমার কাছেই ছিল, তাই দিয়ে টিকি ধরাতে পারতে। এসব বলার দরকার হয়নি। কোথায় থামতে হবে ঠাকুর জানেন, ওখানেই গল্প শেষ। শব্দ ব্যবহারের এই যে সংযম, এই যে মিনিমাম ওয়ার্ডস উইথ ম্যাক্সিমাম এফেক্ট, এই বুদ্ধিদীপ্ত সরসতা শ্রীরামকৃষ্ণদেবের গল্পের সম্পদ। এই গল্পের শেষেও যেমনি, তেমন শ্রীরামকৃষ্ণদেবের অধিকাংশ গল্পের শেষে কথামৃতকার লেখেন সকলের হাস্য। এই গল্পের শেষেও এবং অনেক গল্পেই পাতায় পাতায় এমন উদাহরণ ভুরি ভুরি। কখনো তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতায়, কখনো ভাষা ব্যবহারের কারিকুরিতে, কখনো বা নিছক পরিবেশনের গুণে শ্রীরামকৃষ্ণদেব পাঠককে নিত্য রসে বসে রাখেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গল্প অবলম্বনে বিশিষ্ট শিল্পী এবং এই ইনস্টিটিউট অফ কালচারের নিজের লোক রামানন্দ বন্দ্যোপাধ্যায় একসময় কিছু স্কেচ এঁকেছিলেন। সেই সিরিজটি কথা অমৃত রেখায় শিরোনামে গ্রন্থবদ্ধ হয়েছে শ্রী সারদা মঠ থেকে।
তা সেই বইটির শুরুতে রামানন্দবাবু, শিল্পী রামানন্দবাবু তার শিল্পীর অনুভূতির কথা জানিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চিত্ররূপটি নিজের ভিতর থেকেই প্রকাশের তাগিদ পেয়েছি। এখানে প্রতিটি গল্পের ভেতর দিয়ে বারবারই একজন চিত্রকরকেই দেখেছি। শ্রীরামকৃষ্ণ কথামৃতের গল্প প্রসঙ্গে বলছেন শিল্পী রামানন্দবাবু যে এখানে প্রতিটি গল্পের ভেতর দিয়ে বারবারই একজন চিত্রকরকেই দেখেছি। সহজ সরল মেঠো পথের মতো, বয়ে চলা নদীর মতো প্রতিটি কাহিনী কিংবা উপমার চরিত্র চিত্রণে তার কত গভীর সুতীক্ষ্ণ পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি। কেবলই মনে হয়েছে তার বলা ছবিতেই দাগা বুলোচ্ছি। তিনি যে গল্পটা বলেছেন সেটা ছবিরই মতো, আমি শুধু দাগা বুলোচ্ছি মনে হচ্ছে বলছেন শিল্পী রামানন্দবাবুর মতো মানুষ। কেশবচন্দ্র সেন একদিন দক্ষিণেশ্বরে এসছেন সাঙ্গপাঙ্গ নিয়ে, কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, রাত 10টা বাজে। তাকে থেকে যাওয়ার কথা বলা হচ্ছে, তার সঙ্গীদেরও থেকে যাওয়ার কথা বলা হচ্ছে। ঠাকুরের অতিথি বাৎসলতার তো তুলনা নেই, কিন্তু কেশব সেন নিমরাজি। কেশব সেন বলছেন না, বাড়িতে যেতে হবে, কাজ আছে। শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন যে আঁশ চুপড়ির গন্ধ না হলে বুঝি ঘুম হবে না? ধরিয়ে না দিলে রসিকতাটা কেশব সেন বা তার সাঙ্গপাঙ্গ বোঝার কথা নয়। তাই ঠাকুর গল্পটা বলছেন যে আপনারা সবাই জানেন যে এক মেছুনি এক মালির, ফুলের মালির বাড়িতে অতিথি হয়েছে। রাত্রির বেলা চারপাশে ফুলের গন্ধ, তার ঘুম আসছে না। তখন সে ছটফট করছে। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে, ওই মালির বাড়ির গিন্নি তার অবস্থা দেখে বলছে, কি গো তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুপড়ি আনা হলো, তাতে আবার ভালো মতো যাতে গন্ধটা ছড়ায় সেজন্য একটু জল ছিটে দেওয়া হলো। তারপরে সেটা নাকের কাছে রেখে, ঠাকুরের গপ্প অনুসারে সেটা নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। সমালোচকেরা শ্রীরামকৃষ্ণদেবের গল্পে কৌতুক, পরিহাস, ব্যঙ্গ, বিদ্রূপ, হিউমার, সব রকম হাস্যরসের যোগান আলাদা আলাদা করে খুঁজে পেয়েছেন। এক অনন্ত রসের ভিয়েন সাজিয়ে বসেছেন ঠাকুর। এ সচ্চিদানন্দ রস, এর আড়ায় বসে শুধু গল্পের স্বাদটুকু যদি নিই তাও তৃপ্তি। আর গল্পের মূল তত্ত্বকথার মধ্যে যে প্রবেশ করতে পারবেন, ভাণ্ডের মাঝে গিয়ে ডুব দিতে পারলে সে তো সর্বোত্তম। ঠাকুরের কথায় এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। পুরাণ, ভাগবত, রামায়ণ, মহাভারত, লোককথার জগতে শ্রীরামকৃষ্ণদেবের আশৈশব অবাধ বিচরণ। এইসব পড়তে পড়তে, শুনতে শুনতে, লোকশিল্পীদের অভিনয় দেখতে দেখতে তিনি বড় হয়েছেন, নিজেকে প্রস্তুত করেছেন। এখানে ডুব দিয়ে তাই তিনি অক্লেশে খুঁজে আনতে পারেন মণিমুক্ত। তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে ঝটিতি তৈরি করে ফেলেন এক আশ্চর্য আশ্চর্য অলঙ্কার। চেনা চরিত্রকে ঠাকুরের গল্পে তাই অনেক সময় দেখা যায় অচেনা রূপে। পুরাতন বিষয়কে তিনি পরিবেশন করতে পারেন চিরন্তন ভাবনায়। যেমন ধরা যাক নারদের গল্প, খুব পরিচিত গল্প নয়, ঠাকুর কোত্থেকে খুঁজে এনেছেন এই গল্পটি কথামৃতে পাবেন না, পাবেন ওই যে সুরেশচন্দ্র দত্ত মশায়ের সংগৃহীত যে বইয়ের কথা বললাম সেখানে। নারদ ঈশ্বরকে বললেন যে আমাকে মায়ার স্বরূপ বুঝিয়ে দাও,
ঈশ্বরকে বলছেন নারদ। তা একদিন বনের মধ্যে পায়চারি করছেন দুজনে, ঈশ্বর আর নারদ। তো ঈশ্বর নারদকে বললেন যে বাপু আমাকে একটু জল এনে দিতে পারো? তা নারদ তো সঙ্গে সঙ্গে গেছেন, বনের গভীরে ঢুকে গেলেন জল আনতে। গিয়ে খানিক দূর গিয়ে একদম স্বচ্ছ জল টলটলে এক পুষ্করিণীর সামনে এসে দাঁড়ালেন, এবং দাঁড়িয়ে জল নেওয়ার আগেই তার নজরে পড়ে গেল এক পরমা প্রকৃতি সুন্দরী। সে সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। মিষ্ট কথায় দুজনেরই পরস্পরের প্রতি আকর্ষণ জন্মালো, এবং তাঁরা সেখানে ঘর বাঁধলেন, এবং তাদের ছেলে পুলে হলো, এবং দিয়ে তাদের সুখের সংসার চলতে লাগলো। কিন্তু সেই সুখের সংসারে যেমন হয় জীবনে, নানান আশঙ্কার মেঘ হঠাৎ হঠাৎ আসে, সেই জায়গায় হঠাৎ মড়ক লাগলো। নারদ তার সংসারকে বাঁচানোর জন্য দূরে কোথাও ঘর বাঁধবেন বলে সেই পত্নীকে নিয়ে, তার ছেলেপুলেদের নিয়ে নদী দিয়ে দূরে যাচ্ছেন। এমন সময় এমন প্রবল জোয়ার এলো, এত বিরাট ঢেউ এলো যে নারদের পুত্রকন্যারা একে একে ভেসে গেল। তাকে ধরে রাখতে পারলেন না, এবং শেষ পর্যন্ত ভেসে গেল তার পত্নীও। নারদ কি করবেন? সেই নদীর ধারে কপাল চাপড়ে হাহুতাশ করে কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। এমন সময় হঠাৎ হাত দিয়ে ঈশ্বর বললেন, কই হে নারদ, আমার জল কই? নারদ চোখ মুছে উঠে বললেন, ঠাকুর তোমায় নমস্কার, আর নমস্কার তোমার মায়া। আশ্চর্য ঘন সন্নিবেদবদ্ধ এই যে গল্প, এটায় এক উপন্যাসের বীজ আছে। এই চুম্বক থেকে এক উপন্যাস রচনা করে ফেলা যেত। আমাদের মানব মনের গভীর গোপন যে পুরী, তার সব অলিগলি যেন ঠাকুরের নখদর্পণে। আমাদের মহাকাব্য থেকে দুটি গল্প বলি, দুটিরই প্রধান চরিত্র শ্রীরামচন্দ্র। ঠাকুর যে কোত্থেকে এই গল্পগুলি এইভাবে পেয়েছেন, নাকি কিছুটা নিজের ওই আপন মনের মাধুরী মিশিয়ে কিছুটা বদল করেছেন কে জানে। প্রথম গল্পটি লঙ্কাপুরীর গল্প। রাবণ বধ হয়ে গেছে, শ্রীরামচন্দ্র জিতে গেছেন। লক্ষ্মণ তাকে এসে বলছেন যে দাদা, রাবণের মা নিকষা এর এই বুড়ো বয়সে তার ছেলে সবরা মারা গেছে, তার এখনো বাঁচার কি আগ্রহ, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে দেখো। রামচন্দ্র তাকে ডেকে এনে বলছেন যে তুমি এরম পালাচ্ছ কেন, তোমার ভয় নেই, তোমাকে আমরা কোনো ক্ষতি করব না। নিকষা বলছে, ওই জন্য পালাচ্ছি না, আমি দীর্ঘজীবী হয়েছিলাম বলে তোমার লীলা দেখতে পেলাম, মনে হচ্ছে যে আরও যদি কিছুকাল বাঁচতে পারি তাহলে হয়তো আরও কিছু লীলা দেখতে পাবো, তাই বাঁচার ইচ্ছে। এই গল্পকে যদি বলি জীবন বোধের গল্প, তবে পরের যে গল্প, সে গল্প সার্বিক আত্মসমর্পণের। পম্পা সরোবরের তীরে রামচন্দ্র আর লক্ষ্মণ দুই ভাই স্নান করতে নামবেন। তার আগে ধনুকগুলি তারা পুঁতে রেখেছেন মাটিতে। পরে যখন ধনুক তুললেন, দেখা গেল ধনুকের নিচটা রক্তাক্ত। শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বললেন, দেখো ভাই, কোনো প্রাণী হত্যা হলো বোধহয়, দেখো তো রক্ত কোত্থেকে এলো। মাটি খুঁড়ে দেখা গেল এক পৃথুল ব্যাঙ রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় রয়েছে, ধনুকটা পোঁতার সময় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। রামচন্দ্র বলছেন ব্যাঙকে যে তুমি কোনো শব্দ করলে না কেন, তুমি বুঝতে দিলে না কেন, তোমায় যখন সাপ ধরে তখন তো খুব চিৎকার করো। ব্যাঙটি বলছে, মুমূর্ষু ব্যাঙ কোনো রকমে উচ্চারণ করছে, যখন সাপ আমায় ধরে তখন আমি বলি, হে রাম আমায় রক্ষা করো, আর এখন দেখছি সেই রামই আমায় মারছে, তাই চুপ করে আছি।
যথার্থই নাহি বর্ণনার ছটা। কত ন্যূনতম শব্দ, কত ন্যূনতম আয়োজনে নিকষার বেঁচে থাকার ধুকপুক আকুতি আর মুমূর্ষু ব্যাঙের অন্তিম দীর্ঘশ্বাস শ্রীরামকৃষ্ণদেব প্রাণ সঞ্চার করতে পেরেছেন। এই যে জীবন্ত ভাব, এখানে শুধু যে গল্পগুলি তাদের চরিত্র এবং ঘটনা প্রবাহ নিয়ে সজীব তা নয়, গল্পকারের সঙ্গে পাঠকেরও এক আত্মিক যোগাযোগ তৈরি হচ্ছে। পাঠক অনুভব করতে পারছেন যে গল্পকারের বলা প্রতিটি কথা এবং অনেক না বলা কথাও, যেটি সার্থক সাহিত্যের লক্ষণ। পাঠক ও ছোট গল্পকারের এই যে যোগাযোগ, এটা বিশুদ্ধ সাহিত্যের লক্ষণ। আদিতম অর্থে সাহিত্য মানে তো সহিত সম্পর্ক স্থাপন। সেই নিক্তিতে শ্রীরামকৃষ্ণের গল্প প্রথম সারির সাহিত্যের সমতুল। ক্রিস্টোফার ইশারুড তার রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপল গ্রন্থে লিখেছেন, এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের গল্পগুলি প্রসঙ্গে লিখেছেন যে আমাকে যদি একটিমাত্র শব্দ ব্যবহার করার অনুমতি দেওয়া হয় শ্রীরামকৃষ্ণ কথামৃতের গল্পগুলি সম্পর্কে পরিচিত করার জন্য, তাহলে সেই শব্দটি হলো নাও, এখন। এই যে চিরবর্তমানে অধিষ্ঠিত থাকা, কালের পরীক্ষায় এটাই সসম্মান উত্তরণ। একেই তো সাহিত্যের আসরে বলে ক্লাসিক। রামকৃষ্ণের গল্প যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে সমসাময়িক, প্রাসঙ্গিক। আজ থেকে 100-150 বছর পুরনো কোনো বাংলা গল্প যদি পড়তে বসেন, ধরা যাক এদের বাংলা গদ্য নির্মাণে এদের ভূমিকার কথা সশ্রদ্ধভাবে স্মরণ করেই এদের নাম নিচ্ছি, ধরা যাক স্বর্ণকুমারী দেবীর গল্প, ত্রৈলোক্যনাথের গল্প, নগেন্দ্রনাথের গল্প যদি পড়তে বসি এখন আমরা হোঁচট খাবই। তার বিষয়বস্তু, তার ভাষা, তার নির্মাণ সব কিছুকেই আড়ষ্ট মনে হবে। কিন্তু 100 বছরের ওপর হয়ে গেল প্রকাশিত কথামৃত পড়তে বসলে সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। মনে হবে আমার জন্যেই গল্পগুলি রচিত। শতাব্দী পেরিয়ে আসা গল্পগুলো যেন আজ আমার প্রশ্ন, আমার দ্বিধা, আমার সংশয়কে লক্ষ্য রেখে রচিত। এই গল্প বাসি হওয়ার নয়, এই গল্প অমৃত রসে তাই জারিত। 22শে জুলাই 1883 দক্ষিণেশ্বর কালী মন্দিরে সমাগত ভক্তদের ঠাকুর একটি গল্প শোনালেন, 4 বন্ধুর গল্প। কিসে গল্প? যে 4 বন্ধু বেড়াতে বেড়াতে দেখলো একটা উঁচু পাঁচিল। সেই উঁচু পাঁচিলে সবার ওঠার ক্ষমতা নেই। প্রথম বন্ধু উঠে পাঁচিলের ওপারে সে যা অলৌকিক দৃশ্য দেখলো তাই দেখে সে আহা আহা করতে করতে ওপারে ঝাঁপ দিল, আর ফিরে এলো না। দ্বিতীয় বন্ধু ওরকম উঠল, মুগ্ধ হয়ে ওপারে চলে গেল, আর ফিরে এলো না। তৃতীয় বন্ধুও তাই, চতুর্থ বন্ধুও তাই, ওপারে ফিরে গেল, ওপারে চলে গেল, আর ফিরে এলো না। ভাবছেন গল্পের শেষটা ভুল বলছি, তা নয়। ঠাকুর ওই যে বললাম 22শে জুলাই 1883 গল্পটা এই বলেছিলেন, 4 বন্ধুই ওপারে চলে গেল, কেউ ফিরে এলো না, এপারের লোককে জানাবে বলে। কিন্তু সৎ শিল্পীর যেমন আত্মতৃপ্তি আসতে নেই, কাটাকুটি ভাঙাচোরা মধ্যে দিয়ে সে যেমন নিয়ত তার সৃষ্টিকে সংশোধন করে, সংস্কার করে, আমাদের ঠাকুর এমনই বাঘা ছোট গল্পকার যে তিনিও তার কোনো কোনো গল্প সংস্কার করছেন। 5 মাস পরে, 5 মাস সময় নিয়ে, ঠিক 5 মাস পরে ওই গল্পটা বলেছিলেন 4টি বন্ধুই ওপারে চলে গেল, সেটা বলেছিলেন 22শে জুলাই। 22শে ডিসেম্বর 1883 তিনি
ওই যে আমরা বলি যে দ্বিতীয় সংস্করণ বেরোলো সংশোধিত, ঠাকুরের সংশোধিত দ্বিতীয় সংস্করণ বেরোলো এই 4 বন্ধুর গল্পের। সেখানে প্রথম বন্ধু চলে গেল হাহা করতে করতে, দ্বিতীয় বন্ধু চলে গেল, তৃতীয় বন্ধু চলে গেল, কিন্তু চতুর্থ বন্ধু পাঁচিলের ওপরে উঠে ওপার দেখে সেও মুগ্ধ হলো, তারও মনে মনে হাহা হলো, কিন্তু তার মনে হলো এই পাঁচিলের ওপরে উঠবার ক্ষমতা তো এপারের বাকি মানুষদের প্রায় কারো নেই, তাহলে পাঁচিলের ওপারের কথা এপারের মানুষজন বেচারা শুনবে কি করে? তাই সে ফিরে এলো। ঠাকুরের 4 গল্পের নতুন সংস্করণ বেরোলো 5 মাস পরে। এই যে চতুর্থ বন্ধু ফিরে এলো এখানকার মানুষজনদের শোনাবে বলে যে ওপারে কি আছে, কি পবিত্র, কি অলৌকিক অভিজ্ঞতা আছে, এই যে চতুর্থ বন্ধু, এই চতুর্থ বন্ধুই অবতার, এই চতুর্থ বন্ধুই আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি ওপারের অপার্থিব অনুভবের কথা শোনাবেন বলে আমাদের মধ্যে ফিরে ফিরে আসেন। কিন্তু আমরা তো চঞ্চল, আমরা তো অধৈর্য, আমাদের কেজো মন তো শুনতে চায় না, বুঝতে পারে না সেই সব উচ্চ কোটির তত্ত্ব আলোচনা। তাই আমাদের বোঝার সুবিধার জন্য টান টান গল্পের আশ্রয়ে তিনি সে কথা আমাদের শোনান, আর আমরা সেই গল্পের অমোঘ টানে মুগ্ধ হয়ে শুনি ঠাকুরের কথা। কথা নয়, কথামৃত। আমাদের মনে একটু একটু করে বোধের আলো জ্বলে ওঠে, আর উৎকর্ণ হয়ে থাকি কখন ঠাকুর তাঁর স্বভাব সুলভ মজলিসি ভঙ্গিতে বলে উঠবেন, একটা গল্প বলি শোনো। একটার পর একটা, তারপর আর একটা, আর একটা, আরও আরও নিটোল গল্পের স্নিগ্ধ মসৃণ দ্যুতিতে ঠাকুর আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেন। গল্পকার সেই শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম।